জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মার্কিন কংগ্রেসে ফের অভিশংসিত প্রেসিডেন্ট ট্রাম্প, অভিশংসনের পক্ষে 10 রিপাবলিকান নেতারও ভোট। এলপিজির আমদানি মূল্য 25% ভর্তুকির প্রস্তাব, সিলিন্ডারের দামও বেঁধে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে অনেক স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়, নেওয়া হচ্ছে না ব্যবস্থা। মার্কিন ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার অভিশংসিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে 232-197 ভোটে ট্রাম্পকে অভিশংসনের পক্ষে প্রস্তাব পাশ হয়। কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সমর্থকদের সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পকে অভিশংসন করা হলো। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কানাডার বাংলা পত্রিকা নতুন দেশের প্রধান সম্পাদক শওকত আলী সাগর এবং যুক্তরাষ্ট্র থেকে ইউনিভার্সিটি অফ সাউথ অ্যালাবামার অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। স্বাগত আপনাদেরকে। শওকত আলী সাগর, প্রথমেই জানতে চাই যে ইমপিচমেন্টের সম্ভাব্য প্রভাব কি হতে পারে আমাদের দেশের মানুষ অবশ্যই এটা জানতে চায় যে এই ইমপিচমেন্টের ফলে আগামী 7 দিনের মধ্যেই ট্রাম্পের ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। বিষয়টি ট্রাম্পের ক্ষমতা থেকে সরে যাওয়ার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে গত কয়েক বছর ধরে বা তার পুরো মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যে ব্যবহারগুলো করেছেন রাজনৈতিক ক্ষেত্রে, যে অসভ্যতা শব্দটি আমি ব্যবহার করতে চাই, যে অসদাচরণ এবং একটা অসভ্যতার আমদানি তিনি করেছেন, তার বিরুদ্ধে যে একটি ব্যবস্থা নেওয়া যায়, রাষ্ট্রীয়ভাবে যে একটি ব্যবস্থা নেওয়া যায়, তার একটি পদক্ষেপ হিসাবে এটিকে দেখতে হবে। এই সময়ের মধ্যে এবং সবাই মিলে ট্রাম্পকে আসলেই যে ক্ষমতা থেকে বের করে দিতে চায় তেমনটি আমার নিজের কাছে কখনো মনে হয়নি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মার্কিন রাজনীতিবিদরা তারা চান যে তাদের রাজনীতিতে একটি স্বচ্ছতা আসুক, একটি সভ্যতা আসুক, সভ্য রাজনীতি আবার ফিরে আসুক। সেই কারণে ট্রাম্প যাতে ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় থাকতে না পারেন কিংবা পুনরায় রাষ্ট্রপতি হিসাবে আবার ফিরে আসতে না পারেন, তেমন একটি পদক্ষেপের অংশই হচ্ছে এই অভিশংসন। শওকত আলী সাগর, এই প্রসঙ্গে আসবো, তার আগে একটু জানতে চাই আগামী কয়েকটা দিন নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ এখনো পর্যন্ত ট্রাম্পের সমর্থকরা 20 তারিখের শপথ গ্রহণকে ঘিরে সহিংসতার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনগুলিতে জানা যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে শপথ গ্রহণ এবং শপথ গ্রহণ পরবর্তী পর্যায়ে রিপাবলিকান পার্টির যারা নেতৃত্বে আছেন তারা এই বিষয়টিকে কিভাবে হ্যান্ডেল করছেন? যে কথাটি বলা হচ্ছে, জি শওকত আলী, শুনছি। যে কথাটি বলা হচ্ছে যে আবার 20 তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠান কিংবা ক্ষমতা হস্তান্তরের চূড়ান্ত প্রক্রিয়ায় আবারও একটি সহিংসতা হতে পারে বলে অনেকে যে আশঙ্কা করছেন, আমি নিজে ঠিক সেইভাবে দেখছি না। এই কারণে যে ঘটনাটি ঘটে গেছে এর পরে আসলে মার্কিন নাগরিকরা কিংবা সরকার কিংবা প্রশাসন সবাই একটু বাড়তি সতর্কতা নেবে। তারা চাইবে যেন এই বিষয়টি আর না হয়। এবং রিপাবলিকান পার্টির মধ্যেও কিন্তু আপনি খেয়াল করে থাকবেন যে এটি নিয়ে এর বিপক্ষে একটি অবস্থান জোরালো হয়েছে, এবং যেই কারণে অভিশংসনের সময় যারা ট্রাম্পের নিজের দলের প্রতিনিধি তারাও কিন্তু তার বিপক্ষে ভোট দিয়েছেন, অন্তত 10 জন। তো ফলে হচ্ছে যে আমি নিজে, আমার কাছে মনে হয় না যে আরেকবার একটি সহিংসতার পরিবেশ তৈরি হবে। তবে এটি বাস্তবতা যে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সমর্থন কিন্তু কম নয়, কিন্তু এই মুহূর্তে তার নিজের রাজনৈতিক দলও যেহেতু চাচ্ছে না একটি সহিংসতা হোক, সেই কারণে 20 তারিখে তেমন কোনো সহিংসতা হবে বলে আমি মনে করছি না। শওকত আলী, অবশ্যই সেটি একটি ভালো ভাবনা, কিন্তু একই সঙ্গে আমরা যেটি দেখছি যে ট্রাম্পের সমর্থকরা যেই সব মিথ্যা
মিথ্যা তথ্য এবং প্রচারণাকে বিশ্বাস করে এই গত কয়েকদিনও রাজপথে ছিল এবং কংগ্রেসে হামলা চালিয়েছে, তার থেকে কি খুব বেশি আশ্বস্ত হওয়া যায়? অবশ্যই সরকারের প্রস্তুতি ৬ জানুয়ারির চাইতে অনেক বেশি, কিন্তু এই সব সমর্থক এবং যাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখছি যে খুব বেশি যুক্তির ধার ধারছেন না। এটা আপনি আপনি অত্যন্ত সঠিক একটা কথা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের যারা সমর্থক, আপনাকে একটু খেয়াল করতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে যারা রাস্তায় নেমেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের যে স্ফীতি ঘটেছে সেটি কিন্তু ঘটেছে মূলত স্বল্প শিক্ষিত, কম শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে পেছনে পড়ে থাকা যে জনগোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, মূলত তারাই কিন্তু তার শক্তির উৎস এবং তারাই হচ্ছে তার সমর্থনের অধিকাংশ একটি জায়গা দখল করে আছে। ফলে এই ভাবনাটি ভাবা যায় যে তারা আসলে যুক্তির ধার ধারবে কিনা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে গত ঘটনার পর যেভাবে ধরপাকড় শুরু হয়েছে এবং এইসব দেশে, পশ্চিমা দেশে কারো বিরুদ্ধে যদি আপনি বিশেষ করে দুটি বিষয় দেখা হয় যে তার ফাইন্যান্সিয়াল জায়গায় সে কখনো ব্যাংক্রাপসি করেছে কিনা বা তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স হয়েছে কিনা, ক্রিমিনাল অফেন্সটাকে তারা অত্যন্ত ভয় হিসাবে দেখে। ফলে যেহেতু মামলা শুরু হয়েছে, গ্রেফতার শুরু হয়েছে, সেই জায়গা থেকে মনে হতে পারে যে তারা একটু সংযত থাকবে। শওকত আলী, এবার একটু প্রসঙ্গে আসি যে আপনি যেটি বলছিলেন যে ইমপিচমেন্টের হয়তো তাৎক্ষণিকভাবে ক্ষমতাচ্যুতির ব্যাপার নেই, কিন্তু দীর্ঘমেয়াদে ইমপিচমেন্টের ট্রায়ালটার মধ্য দিয়ে অনেকগুলি বিষয় হয়তো সত্য বের হয়ে আসবে এবং ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ, এই ক্ষেত্রে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে রিপাবলিকান পার্টির সামনের নেতৃত্বে কারা আসবেন, কিভাবে আসবেন, সেই বিষয়টি পুরোপুরি জড়িত। সেই ক্ষেত্রে রিপাবলিকান পার্টি কিভাবে আসলে এগিয়ে যাচ্ছে, ট্রাম্পের পরবর্তী সময়ে পার্টির নেতৃত্বে কারা আসতে পারেন? কারণ এখনো পর্যন্ত আমি যদি দেখি তাহলে নেতৃত্বস্থানীয় যারা আছেন তাদের মধ্যে 10 জন যদিও ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন, কিন্তু পার্টি হায়ারার্কির অনেকেই এখনো পর্যন্ত ট্রাম্পের সঙ্গে আছে। এই বিষয়টি কোন দিকে যেতে পারে বলে আপনার পর্যবেক্ষণ? এটি আসলে এত তাড়াতাড়ি বলা যাবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে মার্কিন জনগণ আহ, ট্রাম্পের মতো রাজনীতিবিদদের কাছ থেকে এখন পর্যন্ত মনে হচ্ছে যে ট্রাম্পের মতো রাজনীতিবিদদের হাত থেকে তারা পরিত্রাণ পায় এবং সেই কারণেই কিন্তু অভিশংসনের বিষয়টি এসেছে। না হয় একেবারে শেষ মুহূর্তে এসে শেষ বেলা যে চলে যাবে আর কদিন পর, তাকে অভিশংসনের উদ্যোগ নেওয়ার কোনো দরকার ছিল না। এবং অভিশংসনের উদ্যোগটি কিন্তু হয়েছে যাতে ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে আবার রাজনীতিতে ফিরে না আসতে পারেন কিংবা আবার প্রার্থী হতে না পারেন। এখন আমরা শুনেছি যে এর মাঝখানে এই যে টানাপোড়েন চলছে, এই যে এত ঘটনা ঘটছে, তার মধ্যেই কিন্তু একটি জরিপ হয়েছে, যে জরিপে যে 4 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচনটি হবে এবং সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এবং সেই জরিপে কিন্তু দেখা গেছে যে ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে গ্রহণযোগ্য। ফলে এটি কিন্তু রিপাবলিকান পার্টির মধ্যেও একটি উদ্বেগের বিষয়, সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির মধ্যেও উদ্বেগের বিষয়। একটি আলোচনা কিন্তু হচ্ছে যে ট্রাম্প যদি চলেও যায়, ট্রাম্পের রাজনীতি চলে যাবে কিনা, নাকি ট্রাম্পের রাজনীতি থাকবে। এই বিষয়টি কিন্তু এখন শুধু পশ্চিমা বিশ্ব, আমরা যদি বলি আমেরিকা, ইউরোপ, নানা দেশেই কিন্তু কনজারভেটিভ এবং পপুলিস্ট রাজনীতির এক ধরনের একটা বিকাশ ঘটছে। শওকত আলী, এখানে কানাডা, আপনার কাছ থেকে একদম সুনির্দিষ্টভাবেই জানতে চাই যে আমরা যারা আমেরিকার বাইরে আছি, এমনকি কানাডাও আমরা দেখেছি যে ট্রাম্প ক্ষমতায় আসছে দেখে জাস্টিন ট্রুডো তার মন্ত্রিসভা ভিন্নভাবে সাজিয়েছিলেন। অন্যান্য দেশগুলিও আসলে সেই অনুযায়ী তাদের পররাষ্ট্র নীতি নানানভাবে পরিবর্তন, অ্যাডজাস্টমেন্ট সেগুলি করেছে। ফলে ট্রাম্পের যেই রাজনীতির কথা বলছেন, সেই রাজনীতিটা যদি দীর্ঘমেয়াদে আমেরিকায় থাকে, সেই ক্ষেত্রে এটার একটা প্রভাব সারা বিশ্বেই থাকবে, বিশেষ করে সারা বিশ্বের গণতন্ত্রায়নে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সেইটির প্রভাব কীরকম পড়তে পারে যুক্তরাষ্ট্রের পাশের দেশ এবং অন্যান্য দেশগুলোতে? এটি এটি অবশ্যই অত্যন্ত উদ্বেগের বিষয়, সেটি গণতান্ত্রিক দেশগুলোর জন্য কিংবা আমরা যারা
সুস্থ রাজনীতির চিন্তা করি বিশ্বের বিভিন্ন দেশে, কেবল আমেরিকা কানাডাই নয়, আমরা যদি বাংলাদেশের কথা বলি, ভারতের কথা বলি, বিশ্বের যেখানেই আমরা সুস্থ রাজনীতির কথা চিন্তা করি, ডোনাল্ড ট্রাম্প যে রাজনীতির ধারা তৈরি করে গেছেন, সেই রাজনীতির ধারাটি যত বিকশিত হবে সুস্থ রাজনীতির জন্য ততই সেটি ক্ষতিকর। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই রাজনীতির সঙ্গে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য জড়িত। ইউরোপ আমেরিকার দেশগুলো যদি তাদের নিজের দেশে নাগরিকরা যে বৈষম্যের শিকার হয়ে আছেন, অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার হয়ে আছেন, সামাজিকভাবে বৈষম্যের শিকার হয়ে আছেন, সেগুলো যদি তারা সংশোধন করার চেষ্টা না করেন, সেদিকে যদি তারা মনোযোগ না দেন, কেবলমাত্র বক্তৃতার মাধ্যমে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে রাজনীতির ধারা, উগ্র জাতীয়তাবাদ, সেটা থেকে কিন্তু বিশ্বের রাজনীতিকে তারা বাঁচাতে পারবেন না। ফলে তাদের রাজনীতির একটি নেতিবাচক প্রভাব অন্যান্য জায়গায় পড়বে। এবং এই শওকত আলী কারণে সাগর, অনেক এখন ধন্যবাদ আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজার সালেহপুর সেতুর নিচে এক পাশের গার্ডারে ফাটল দেখা দিয়েছে। সংস্কারের জন্য সেতুটি এক লাইন বন্ধ থাকায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, কাজ যে চলছে সেটা কতদিন লাগতে পারে, আর এই সময়ে এই পথে যেসব গাড়ি আছে সেগুলিকে বিকল্প কোনো পথে পাঠানোর সুযোগ আছে কিনা? যেহেতু গতকাল থেকেই সাভারের বলা চলে যে আমিনবাজারে ঠিক পরে সালেপুর যে বৃষ্টি রয়েছে সেটি বিকল হয়ে পড়ায় ব্রিজের এক অংশে ফাটল দেখা দেয়, কিন্তু কাল থেকেই মূলত দেখা গিয়েছে যে সেখানকার যানজট তীব্র আকার ধারণ করেছে এবং এক পাশ চালু রেখে আরেক পাশ কিন্তু বন্ধ করেই মূলত আজ সারাদিন এভাবেই যান চলাচল করছে ট্রাফিক পুলিশ সহ স্থানীয় কর্তৃপক্ষ। আমি যদি আপনাকে এখনও দেখাই, আমি এখন ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গাবতলী যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে। আমরা ঠিক এই জায়গা থেকে ঠিক আমিনবাজারের দিকে যে রাস্তাটি সেদিকে কিন্তু আমরাও যেতে পারিনি, মূলত তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যার কারণে আজকে সারাদিনই যেভাবে যান চলাচল করেছে প্রতি আধা ঘন্টা পর পর ট্রাফিক পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন ব্রিজের এক অংশ দিয়ে যান চলাচল করতে দিচ্ছে এবং আরেক অংশ কিন্তু বন্ধ রাখা হচ্ছে। এভাবেই কিন্তু আজ সারাদিনই যান চলাচল চলছিল। আমি যদি আপনাকে এই মুহূর্তে একজনের সাথে কথা বলি যে তিনি গতকাল থেকে রওনা দিয়ে আজ প্রায় বলা চলে 14 ঘন্টা লেগেছে তার শুধুমাত্র তার গন্তব্য থেকে এই গাবতলীতে পৌঁছাতে। আপনি একটু বলবেন যে আপনার কি ধরনের ভোগান্তির শিকার হয়েছে? আমি কালকে রাতে মানিকগঞ্জ আমার ওই যে ইটার কলা আছে, ইট কলার ইট আনতাম গেছি। আমি রাতে 3টা বাজে এন থেকে রওনা দিচ্ছি। এই গাড়ি গিয়ে সকাল 7টা বাজে হচ্ছে, যে জায়গায় 1 ঘন্টা লাগে। এই গাড়ি আবার এই যে 11টার দিকে টান দিছি, আয়া হচ্ছে আপনার 5টা বাজে এই জায়গায় আয়া হচ্ছে। এই অবস্থা। জি, যেমনটা শুনছিলেন আজকে কিন্তু মূলত যারা মালবাহী গাড়ি যেসব আছে তারা যারা কাল রাতে রওনা দিয়েছিল তারা অনেকে আজ বিকেলে এসে কিন্তু এখানে পৌঁছেছে। আমি যদি আপনাকে আবারও একটু ব্রিজের এই অংশটা একটু দেখানোর চেষ্টা করি, ব্রিজের ঠিক এ পর্যন্ত কিন্তু যানজট চলে এসেছে। বলা চলে সালেপুর যে ব্রিজটি রয়েছে ব্রিজ থেকে শ্যামলী পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তা রয়েছে। এটি কিন্তু আজ সারাদিনই বলা চলে যে যানজটের তীব্রতা অনেকটা দেখা গিয়েছে বলে কিন্তু এখানকার যারা ভুক্তভোগী যারা আছেন তারাও বলছেন এবং ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও কিন্তু এটি আমাদেরকে জানিয়েছেন। আপনি শুরুতে আমাকে যে প্রশ্নটি করেছেন যে কতদিন লাগতে পারে এই ব্রিজ মেরামতের ক্ষেত্রে, আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম আপনার সড়ক ও জনপথ বিভাগের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে এই বিষয়ে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি বলছেন, এই ব্রিজটির যখন তৈরি হয়েছিল প্রায় মেয়াদকাল ধরা হয়েছিল 50 বছর, কিন্তু প্রায় এটি মেয়াদকাল তাদের দাবি হচ্ছে এটি নির্মাণের সম্ভাব্য যে মেয়াদকাল ছিল সেটি প্রায় শেষের দিকে হওয়ায় এই ব্রিজটি নিয়ে তারা সংস্কারের ব্যাপারে কিন্তু তারা আগে থেকেই ভাবছিলেন। আর এটি এখন যেহেতু ব্রিজের এক অংশে ফাটল দেখা দিয়েছে, এটি মূলত পুনর্নির্মাণের জন্য বা মূলত ফাটল মেরামতের জন্য প্রায় 15 দিনের মতো সময় লাগতে পারে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এর আগে এখন যেই ব্যবস্থাপনায় আজকে সারাদিন চলেছে, এক পাশ বন্ধ রেখে আরেক পাশ চালু রেখেই কিন্তু মূলত যান চলাচল চলছে। এক্ষেত্রে কিন্তু তীব্র ভোগান্তিও দেখা গিয়েছে। এখান থেকে যারা অ্যাম্বুলেন্সে করে চলাচল করছেন, যাদের রোগী যারা আছে তাদেরও কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। এখনো কিন্তু আমি যদি আপনাকে আবারও সাভারে যাওয়ার জন্য আর কোনো বিকল্প পথ আছে কিনা, অন্তত ছোট গাড়ি বা কিছু কিছু গাড়িকে বাইপাস করানো যায় সেরকম কোনো বিকল্পর কথা পুলিশ বলতে পারছে কিনা? আসলে নিচের রাস্তাটি দিয়ে গাবতলী ব্রিজ থেকে নিচের যে রাস্তাটি দিয়ে বিকল্পভাবে চলার যে ব্যবস্থাপনাটি ছিল সেটি কিন্তু আজ সারাদিনই বলা চলে গাড়ির তীব্রতা এবং গাড়ির চাপ
বাড়ার কারণে কিন্তু সেই রাস্তাটি তো জ্যামের সৃষ্টি হয়েছে, যার কারণে বিকল্প রাস্তা দিয়ে খুব বেশি সুবিধা কিন্তু করতে পারছেন না যারা সেই রাস্তা দিয়ে যাচ্ছেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু বৃহস্পতিবার হওয়ায় অনেকেই তাদের বাড়ি ফিরে যেতে চাচ্ছিলেন এবং বাড়ি যাওয়ার জন্য অনেকে এই গাবতলী স্ট্যান্ডে এসেছেন এবং তারা কিন্তু অনেকে বাড়ি ফিরতে না পেরে অনেকে বাসা তাদের বাড়ি মূলত ফিরে গিয়েছেন, এরকম আমরা অনেককে পেয়েছি। যার কারণ হচ্ছে নাহিদ, বিশেষ করে একটু জানতে চাই যে এই পথ দিয়ে উত্তরবঙ্গের গাড়িগুলি যায়, সেগুলিকে অন্য কোনো দিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? বিশেষ করে এগুলি চাইলে, যদি পুলিশ চায়, তাহলে এগুলিকে উত্তরা দিয়ে আবদুল্লাপুর দিয়েও পাঠানো সম্ভব। সেই বিষয়টি নিয়েও আসলে ট্রাফিক পুলিশের কর্মকর্তা যারা আছেন তারা আমাদেরকে বলছেন, যেহেতু সালেপুর ব্রিজটি অকেজ হয়ে যাওয়ায় অনেকেই মূলত আজকে এই ব্যাপারটি নিয়ে তারা যখন কাজ শুরু করেছেন, সড়ক ও জনপদের বিভাগের কর্মকর্তারা এসে যখন তাদের টাইমলাইন জানিয়েছে প্রায় 15 দিনের মতো লাগতে পারে, তখন থেকেই কিন্তু মূলত বিকল্প পথে বেশ কিছু গাড়ি চলাচলের জন্য ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও নির্দেশ দিয়েছেন এবং গাবতলী থেকে বেশ কিছু গাড়ি বলা চলে যে বিকল্প পথে যাওয়ার ব্যাপারে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। নাহিদ কামাল, যে সংস্কারের প্রসঙ্গটি যেটি আছে এখন এই মুহূর্তে, ব্রিজটিকে চলাচল করবার জন্য কি ধরনের কাজ চলছে এবং সেটিতে কতটুকু সময় লাগতে পারে, আর ব্রিজটি যদি পুনর্নির্মাণ করতে হয় সেইটার জন্য কোনো প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে কিনা? যে সড়ক ও জনপথ বিভাগ যেটি বলছে, তাদের এই ব্রিজটির সংস্কারের জন্য তাদের যে ব্যবস্থাপনা এবং যে তাদের যে প্রস্তাবনা সেটি অলরেডি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু যেহেতু ব্রিজটি তাদের এই ব্রিজের নির্মাণের পর থেকে প্রায় 50 বছর মেয়াদকাল ছিল বলে তাদের দাবি, কিন্তু এরপরে মূলত এটি প্রায় 50 বছরের কাছাকাছি সময়ে অতিক্রম করছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। যার কারণে এখন পর্যন্ত বলা চলে যে ব্রিজের যে ফাটল দেখা দিয়েছে, তাদের ঝুঁকির কারণেই কিন্তু মূলত বলা চলে যে বৃষ্টি যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এই ধরনের ঝুঁকির আশঙ্কা করেই মূলত কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। তারা যেটি বলছেন, অতি শীঘ্রই যেন ব্রিজের পুনর্নির্মাণ করা যায়, এই বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করছেন। আপাতত যেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এলপি গ্যাসের আমদানি মূল্যে 25% ভর্তুকি দেওয়ার প্রস্তাব বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির। পাশাপাশি সিলিন্ডার আলাদাভাবে না বেচে গ্যাসের দামের সঙ্গে সমন্বয় করার প্রস্তাব তাদের। আর এলপিজি ব্যবসা পরিচালনায় জ্বালানি বিভাগের লাইসেন্স দেওয়ার ক্ষমতা বাতিলের সুপারিশ ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। বৃহস্পতিবার এর দাম নির্ধারণ নিয়ে গণশুনানিতে আসে এসব প্রস্তাব সুপারিশ। এ নিয়ে কথা বলতে আশুলিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। স্বাগত অধ্যাপক শামসুল আলম। প্রথমেই জানতে চাই যে গ্যাস এলপিজির দাম নির্ধারণে যেই আলোচনা হচ্ছে, সেই আলোচনা থেকে আসলে এটা কোন দিকে যাচ্ছেন, ভোক্তাদের অধিকার কতটুকু রক্ষা হতে পারে মনে করেন? ভোক্তাদের অধিকার রক্ষা হওয়ার বিষয়টি তখনই নিশ্চিত হবে যখন এনার্জি রেগুলেটরি কমিশন সঠিক দামে, সঠিক মাপে এবং সঠিক মানে পেট্রোলিয়ামের 25টা পণ্য, তার মধ্যে এলপিজি একটি, যেটার দাম এতদিন নির্ধারণ করতো ব্যবসায়ীরা নিজেরাই, এখন বিআরসি করছে, মানে শুরু করেছে দাম নির্ধারণ প্রক্রিয়া, সেটাও বাধ্য হয়ে করতে শুরু করেছে, কারণ আদালতের চাপের মুখে করেছেন। সুতরাং আরো যে 24টা পণ্য, সেটা অন্ধকারেই রয়ে গেছে, কারণ সে মূল্য নির্ধারণ করে জ্বালানি বিভাগ বিআরসি আইন লঙ্ঘন করে। এবং এই জায়গাটা, এবং তারা পুরা জ্বালানি সেক্টরটাকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে বিআরসি আইন উপেক্ষা করে। সুতরাং এই অবস্থার যদি কোনো পরিবর্তন না করা যায়, তাই শুধু এটুকুতেই ভোক্তাদের জ্বালানি অধিকার এবং তাদের স্বার্থ সংরক্ষণ, যেটা বিআরসির হাতে, বিআরসি আইনে দেওয়া হয়েছে, এবং বিআরসি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে এই বিষয়টি নিশ্চিত হবে। এবং এই প্রক্রিয়ায়, এই যে আইনি প্রক্রিয়া এক্সারসাইজে বিআরসিকে কন্টেম্পটের মুখোমুখি হতে হয়েছে, এসব বিষয়ের মধ্যে প্রমাণিত হয়েছে যে জ্বালানি বিভাগ কিভাবে বিআরসিকে নিয়ন্ত্রণ করছে, কিভাবে বিআরসি আইন লঙ্ঘন করছে, কিভাবে জ্বালানি বিভাগের উপরে কর্তৃত্ব স্থাপন করেছে। এই বিষয়ে প্রসঙ্গক্রমে শুনানিতে উঠে এসেছে গ্যাস উন্নয়ন তহবিল করা হয়েছিল, সেই তহবিলের অর্থ গ্যাসের মূল্যের সঙ্গে বাড়তি মূল্য দিয়ে তহবিল করা হয়েছে। সরকার অনুমতি দিয়েছিল যে তারা এটার উপরে শুল্ক ভ্যাট নেবে না, এবং এটা দেশি
কোম্পানির বিনিয়োগ এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধির জন্য। সেই কাজে একটি পয়সাও ব্যয় হয়নি, বরঞ্চ যে আইওসি এই গ্যাস উন্নয়নে পিএসসির আওতায় চুক্তিবদ্ধ হতো, তারা ঝুঁকি নিত। গ্যাস না পেলেও তাদের বিনিয়োগ, তাদের আর রিটার্ন পাওয়ার উপায় ছিল না। এখন তারা কন্ট্রাক্টর হিসেবে কাজ করে। এখন সেই বাপেক্সের গ্যাসের দাম এখন 3 টাকা, 3.0.14 টাকা হয়ে গেছে। আইওসির কাছ থেকে যে গ্যাস কেনা হয়েছে এখন 2.55 টাকা ছিল, যেটার উদ্দেশ্য ছিল যে এই তহবিলের অর্থ বিনিয়োগ হবে অনুদান হিসেবে, গ্যাসের সরবরাহ বাড়বে, আইওসির গ্যাসের উপর নির্ভরশীলতা বাড়বে, গ্যাসের দাম কমবে। অথচ সেই শামসুল টাকায় আলম, গ্যাস। একটু অন্য প্রসঙ্গে আসি, যে 25% ভর্তুকি দেওয়ার কথা বলা হয়েছে এবং এটা আমদানিতে। এই প্রস্তাবটি আপনি কিভাবে দেখছেন? ভর্তুকি যদি দিতেই হয় সেটা আমদানি ক্ষেত্রে দেওয়া হবে নাকি অন্য কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে? বিআরসি এখানে কতগুলো বিভ্রান্তিতে পড়েছে। বিআরসি বলছে যে আমি আদালতের আদেশ বাস্তবায়ন করছি। আদালতের বাস্তবায়ন করা, গণশুনানি করে বিআরসি তার কন্টেম্পট মোকাবেলা করতে হবে। এখন বিআরসির জন্য এটা ফরজ। বিআরসি এই সমস্ত বিষয়গুলো, তার কোনো হোমওয়ার্ক নেই। এই ভর্তুকি দেওয়ার জন্য যে টাকা লাগবে সে টাকার কোনো সংস্থান নেই। সরকারি জ্বালানি খাত থেকে পুরা ভর্তুকি প্রত্যাহারের নীতি গ্রহণ করে সেইভাবে মূল্য বৃদ্ধি করার পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং সেটাই সংস্কার হচ্ছে জ্বালানি খাতের। বিআরসির এই প্রস্তাব সরকারের বর্তমান অবস্থার সঙ্গে সাংঘর্ষিক। তবে আমি মনে করি ভর্তুকি ডিজার্ভিং যারা, বিশেষত প্রান্তিক জনগণ, তার সংখ্যা প্রায় বলা যেতে পারে 4 কোটি। এই 4 কোটি জনগণকে যদি আমরা 4 জনের ফ্যামিলি ধরি, তাহলে 1 কোটি লোককে এই ক্লিন এনার্জির আওতায় সরকার যেভাবে আপনার সবার ঘরে ঘরে বিদ্যুৎ ভর্তুকি দিয়ে পৌঁছায় দিচ্ছে, যে 4,000 কোটি টাকা ভর্তুকি বিদ্যুৎ খাতে যাচ্ছে, সেটা আসলে এই কর্মসূচির জন্য যাচ্ছে। বিদ্যুৎ খাত মূলত আসলে ভর্তুকি নয়, সেটা টেকনিক্যালি বলি আর ফিনান্সিয়ালি বলি, সেটা আসলে লাভজনক প্রতিষ্ঠানই, কস্ট প্লাসে এটা চলছে। কিন্তু সরকারের এই কর্মসূচি বাস্তবায়ন করতে যে সরকারকে 4,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, গত শুনানিতে সেটাই নির্ধারিত হয়েছিল। ঠিক এইভাবে ভর্তুকি দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। গ্রামের বিদ্যুৎ দিতে যে বেসিক্যালি এই ভর্তুকি গেছে, সুতরাং এলএনজি যদি গ্রামের মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা এবং ক্লিন এনার্জি এক্সেস রান্নায় এ ব্যাপারটি নিশ্চিত করা যায়, সেটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। কিন্তু বিআরসি গ্যাস খাতের ক্রস সাবসিডি যে কনসেপশন সে দিচ্ছে, সেটা খুব বিভ্রান্তিকর এবং অবাস্তব। এটাকে শামসুল আলম, এই অনেক যে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ফি আদায় করছে অনেক স্কুল। ফি না দিলে বই না দেওয়ার অভিযোগ উঠেছে। এই চাপে অনেক অভিভাবক ভর্তি বাতিলও করছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এ নিয়ে কথা বলতে হাইকোর্ট এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। স্বাগত সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। যে অভিযোগগুলি কিছু কিছু স্কুলের বিরুদ্ধে এসেছে যে তারা বাড়তি ফি নিচ্ছেন, যদিও মন্ত্রণালয় অধিদপ্তর থেকে যে নির্ধারিত কিছু বিষয়ের কথা বলে দেওয়া হয়েছিল সেগুলি তারা নিচ্ছেন না, যেমন পুনঃভর্তি ফি, কিন্তু কোনো না কোনোভাবে তারা অতিরিক্ত অর্থ আদায় করছেন বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। একই ধরনের অভিযোগ আপনারাও পেয়েছেন কিনা? জি না, আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা যদি লিখিত অভিযোগ পাই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। একদম পাইনি যে তা নয়, আমরা পেয়েছি কয়েকদিন আগে একটা স্কুলের, এবং সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। এখন আপনারা যদি আপনাদের কাছে যদি এরকম কিছু থাকে বা কেউ যদি লিখিত অভিযোগ করেন, তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আমাদের কাছে অন্তত 2-3টা স্কুলের নাম আছে: মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা আদর্শ বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়। এই এই স্কুলের শিক্ষার্থী যারা আছেন তাদের অভিভাবকরা এই ধরনের অভিযোগ করেছেন। এবং অনেক ক্ষেত্রেই অধ্যাপক ফারুক, আমরা দেখি যে অভিভাবকদের জন্য স্কুলে থেকে স্কুলের বিষয়ে অভিযোগ করাটা খুব কঠিন। সেক্ষেত্রে আপনাদের যারা মাঠ পর্যায়ে কর্মকর্তা আছে, শিক্ষা কর্মকর্তা আছে, তারাও এই জিনিসগুলি পর্যবেক্ষণ করতে পারে কিনা, দেখে আসতে পারে কিনা, আসলে এই ধরনের বিষয় আছে কিনা? শিক্ষা যারা কর্মকর্তা আছেন তারা তো করেই সবসময়, যাদের সব মানে চোখে নাও পড়তে পারে। যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে যদি কেউ অভিযোগ করে তাহলে খুব সুবিধা হয়। আপনারা জানেন যে আমরা গত বছর আমরা কিন্তু অনেকগুলো কমিটি করে দিয়েছিলাম ঢাকার সব স্কুলের জন্য, এবং তারা নিজেরা খুঁজে খুঁজে বের করেছেন যে কোন স্কুল
বেশি অর্থ আদায় করেছে এবং তারপর সেই সব স্কুলগুলো সেই অর্থ ফেরত দিতে বাধ্য হয়েছে। সেটা গত বছর হয়েছিল, এবছরও হবে। কিন্তু যদি কোনো অভিযোগ আসে কোনো অভিভাবকদের পক্ষ থেকে, লিখিত অভিযোগ, তাহলে আমাদের তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে খুব সুবিধা হয়। এরকম কিন্তু করেছেন, কোনো অভিভাবক যে করেননি তা নয়, অনেক কিছু অভিভাবক করেছেন, আমরা ব্যবস্থা নিয়েছি। এবং যদি এখনো কোনো অভিভাবক এসে অভিযোগ করেন, আমরা ব্যবস্থা নেব। আপনি যেটা বলছেন যে অভিযোগ না করলে আমরা নেব কিনা, তাও নেব। আমাদের একটা কমিটি, কিছু কিছু কমিটি আমরা তৈরি হয়, প্রতি বছর করি। তারা সব স্কুলগুলোকে ঘুরে ঘুরে দেখেন এবং কোনো সমস্যা থাকলে আমাদেরকে রিপোর্ট করেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে ফেলি। অধ্যাপক ফারুক, আমরা একটা ভিন্ন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যারা প্যারেন্টস আছে তারাও খুব আর্থিক সংকটের মধ্যে আছে। স্কুল কলেজগুলিকেও আমরা দেখেছি, অনেক স্কুল কলেজে নানান কারণে আর্থিক সংকটের মধ্যে আছে। ফলে এখানে আসলে উভয় পক্ষই যেন বাড়তি চাপের মধ্যে না পড়ে, সেই জন্য একটা উইন উইন সিচুয়েশনে যাওয়ার পথ খোঁজা প্রয়োজন কিনা? জি, আপনি খুব একটা ভালো কথা বলেছেন। একটা উইন উইন সিচুয়েশনে যাওয়া দরকার এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা গত বছর একটা চিঠি দিয়েছি এবং সেটা উইন উইন সিচুয়েশনের জন্যই। যেমন আমরা বলেছি যে টিউশন ফি এটা অভিভাবকরা দেবেন, কিন্তু যেসব ফি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওই নির্দিষ্ট খাতে খরচ করতে পারবে না, সেই সব ফি যেন আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া না হয়, এটা আমরা স্পষ্ট বলে দিয়েছি। এবং একই সঙ্গে এটাও বলেছি, যদি কোনো অভিভাবক এই করোনার কারণে চরম আর্থিক সংকটে পতিত হন, তাহলে তার বিষয়টাও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিবেচনা করবে। অর্থাৎ টিউশন ফির ক্ষেত্রেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিবেচনা করবে। এবং আমার জানা মতে আমি অনেক জায়গার কথা জানি, অনেক স্কুলের কথা জানি সারা দেশের, যেসব স্কুলগুলো এই বিষয়গুলো বিবেচনা করেছে অলরেডি। অধ্যাপক ফারুক, আমরা দেখেছি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন করোনার কারণে আর্থিকভাবে ধুঁকছিল, সরকার নানানভাবে প্রণোদনা, কোনো কোনো ক্ষেত্রে ঋণের ব্যবস্থা করা। শিক্ষাক্ষেত্রে একই ধরনের সহযোগিতা করার সুযোগ আছে কিনা, বিশেষ করে যেগুলো নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান আছে? যে আমরা তো এর মধ্যেই, আপনি জানেন যে নন এমপিও যারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, তারা কিন্তু একটা প্রণোদনা পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রণোদনা দিয়েছেন। একটা কিন্তু হয়েছে ইতিমধ্যে। এবং আমরা যে টিউশন ফির কথা বলেছি, বারবার টিউশন ফির কথা বলছি যে দিতে, সেটাও কিন্তু মূলত নন এমপিও শিক্ষকদের কথা বিবেচনা করে। আর এমপিও শিক্ষকরা তো তারা তো একদম ঠিক নিয়মে বেতনটা পাচ্ছেন, বরং আগের চেয়ে আরো আমরা এগিয়ে এসছি, তারিখটা আরেকটু আমরা এগিয়ে এনেছি, যেন একদম মাসের প্রথমেই তারা বেতনটা পেয়ে যান। সেটা কিন্তু একেবারে স্কুল বন্ধ থাক খোলা থাক সেই বিষয়গুলো কিন্তু আমরা বিবেচনা করিনি। আমরা একদম ঠিক সময় বা ঠিক সময়ের আগে আমরা এই বেতনটা যেন তারা পেয়ে যান সেই ব্যবস্থা সরকার করেছে। তো আমার মনে হয় যে আমরা তো চেষ্টা করছি নানানভাবে আমাদের শিক্ষকরা যেন নিরাপদে থাকেন, সেই অধ্যাপক চেষ্টাটা সৈয়দ আমরা মোহাম্মদ গোলাম ফারুক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।